নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি গান শেখার চতুর্থ পর্ব স্বর সাধনা নিয়ে। এই স্বর সাধনা বলতে স্বর আমরা কিভাবে আয়ত্ত করব। তাহলে আমাদের প্রথমে সব নোটের মূল নোট বা মাদার নোট হলো সা। এই সা এর ওপর আমরা প্র্যাকটিস আগে শুরু করব প্রথম। তো এই সায়ের উপর প্র্যাকটিসটা থাকবে, প্রথমে থাকবে হামিং, তারপরে থাকবে ওঙ্কার, তারপরে থাকবে ভাওয়েল। এরপরে আসবো মন্দ্র সপ্তক নিয়ে, তার পরবর্তীতে আসবো আরোহ অবরোহ নিয়ে। আচ্ছা, তার আগে বলে নিই যে হামিং তো আমরা সায়ের উপর করব, তো আমরা সা স্বরটিকে প্রথমে প্রেস করব। তো ওই সা স্বরটিকে প্রেস করে চোখ বন্ধ করে এবার যে যার ঠাকুরকে ভালোবাসো সেই ঠাকুরকে সামনে রেখে এবং মনকে ধীর স্থির করে চোখ বন্ধ করে হামিং করতে হবে। তাহলে হামিংটা কিভাবে করব না, বড় করে শ্বাস নিতে হবে, শ্বাস নিয়ে ওটাকে নাক দিয়ে ধীরে ধীরে রিলিজ করতে হবে। তাহলে দেখো কিভাবে করছি। ঠিক এইভাবে, এবং লাস্টের দিকে যে সুরটা থাকবে সেটা সুরটা যেন অতি অবশ্যই হারমোনিয়ামের সঙ্গে মিশে যায়। এরপরে আসবো আমরা ওঙ্কার। এই ওঙ্কার করার সময় এতেও বড় করে দম নিতে হবে এবং এতে ঠোঁট দুটোকে সংকুচিত করতে হবে এবং গোল করতে হবে, এবং ঠোঁটের মাঝখানে ছোট্ট একটা ফুটো থাকবে। বড় ফুটো থাকলে হাওয়া তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাহলে ছোট ফুটো রাখলে আমার ওই ছোট ফুটো দিয়ে আস্তে আস্তে দমটা রিলিজ হবে এবং দম ভেতরে ধরে রাখারও ক্ষমতা থাকবে। আচ্ছা, তাহলে কিভাবে আমরা ওঙ্কার করব? তাহলে ওঙ্কার করার বেলায় প্রথমে বলতে হবে ও, তারপরে ও, উ, তারপরে বোঝা গেল? তাহলে এসো গাই। ও বোঝা গেল? তাহলে এইভাবে আজকে আমার গলাটা একটু ডিস্টার্ব আছে, আর গলাটা ঠিক হতে একটু টাইম লাগবে, তবু আমি যতটা পারছি চেষ্টা করছি দেখানোর। এই যে ভাওয়েল বা এই যে হামিং ওঙ্কার করলাম, ভাওয়েলটা পরে আসছি। আচ্ছা, হামিং ওঙ্কার করার সময় মুখ দিয়ে দমটাকে টেনে নিতে হবে। তাহলে মুখ দিয়ে যদি আমি অনেকটা যত তাড়াতাড়ি হাওয়াটা টানতে পারবো, কিন্তু নাক দিয়ে অত তাড়াতাড়ি হাওয়া টানতে পারবো না। হ্যাঁ, মুখ দিয়ে অনেকটা হাওয়াটা টেনে নিতে পারবো চট করে। সেই জন্য মুখের সাহায্যে হাওয়াটা টেনে হাওয়াটাকে ভেতরে হোল্ড করতে হবে, করে ধীরে ধীরে ছাড়তে হবে। এবার আসছি আমি ভাওয়েল প্র্যাকটিস। ভাওয়েল বলতে কি না, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা। এতে থাকবে আ, ইতে থাকবে এ, ই, আইয়েতে থাকবে ই,
ওতে থাকবে ও এবং ইউতে থাকবে উ। বোঝা গেল? তাহলে আমি প্রথমে এতে আ দিয়ে শুরু করছি। আরেকবার গাই। বোঝা গেল? এরপরে আসছি এ, ইতে এ। বোঝা গেল? তারপরে আসছি আমি ই, আয়েতে ই। এবার আসছি ও, ও এবার আসছি ও, আর হ্যাঁ, এগুলো গাওয়ার সময় অতি অবশ্যই আমাদের পিঠের শিরদানা যাতে সোজা থাকে, সোজা হয়ে বসতে হবে এবং পেটে যেমন না কোনো চাপ পড়ে। আচ্ছা, পেট থেকে গাইতে হবে, পেট থেকে দম নিয়ে গাইতে হবে, কণ্ঠে কোনো যেমন না চাপ পড়ে। বোঝা গেল? আচ্ছা, এরপর আসছি আরোহ অবরোহ নিয়ে। তাহলে আরোহ অবরোহ বলতে আমরা কি বুঝি সেটা আগে জানতে হবে। আরোহ কি না, কোনো স্বর সমষ্টি যখন নিচের দিক থেকে উপর দিকে ক্রমশ উঠিতে থাকে তখন তাহাকে বলা হয় আরোহ। যেমন আরোহ আমি গাইছি, দেখো আমি আমার স্কেল বি ফ্ল্যাট থেকে গাইছি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আরেকবার গাই। সা রে গা মা পা ধা নি সা, সা
বোঝা গেল। এবারে আসছি অবরোহ নিয়ে। তাহলে অবরোহ কি বা কাকে বলে? না, যখন কোনো স্বর সমষ্টি উপরের দিক থেকে নিচের দিকে ক্রমশ নামিতে থাকে তখন তাহাকে বলা হয় অবরোহ। যেমন ধরো অবরোহ কি, আমি একটু আগেই গেয়ে দিলাম, আরোহ অবরোহ দুটোই গেয়ে দিলাম, কিন্তু তবুও অবরোহ কি জিনিসটা আমি সেটা গেয়ে দিচ্ছি। অবরোহ বলতে তার সপ্তকের সা থেকে মধ্য সপ্তকের সায়ে নেমে আসা। সা নি ধা পা মা গা রে সা, এটা হলো অবরোহ। এবার আরোহটা কি না, যখন স্বর সমষ্টি নিচ থেকে উপর দিকে যাচ্ছে, যেমন ধরো মধ্য সপ্তকের সা থেকে তার সপ্তকের সায়ে যাচ্ছে, তাহলে কীরকম হবে? সা রে গা মা পা ধা নি সা, এটা হলো আরোহ। তাহলে আরোহ অবরোহ দুটোই আরেকবার গেয়ে নিই, চলো। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বোঝা গেল? এটাকে আবার আকারের সাহায্যে প্র্যাকটিস করবে। কীরকম হবে? আ বোঝা গেল? তাহলে আকার গাইবার সময় প্রপারলি হাঁ করতে হবে। হাঁ যদি ছোট হয়ে যায়, আকারটা যেমন আ না হয়ে যাও ও না হয়ে যায়, তাহলে আ তো আই, প্রপার আ যেন হয়, তাহলে প্রপার আকার দিয়েই গাইতে হবে। একটু হাঁটা বড় করতে হবে, তো খুব বেশি বড় নয় যে এমন হাঁ করলে এগুলো ব্যথা করে যাচ্ছে, এরকম নয়। তাহলে প্রপার তোমাকে একটা মিডিয়াম সাইজের হাঁ করতে হবে, যাতে আমাদের ভেতরের আওয়াজটা বাইরে স্পষ্টভাবে বেরিয়ে আসে। বুঝে গেল? আচ্ছা, এর আগে আমি স্ক্রিপ্ট করে গেছি যে মন্দ্র সপ্তকের প্র্যাকটিস। তাহলে মন্দ্র সপ্তকের প্র্যাকটিসটা একটু প্রথমে করতে হবে, কারণ গলাকে ওয়ার্ম আপ করতে গেলে প্রথমে হামিং, তারপরে ওঙ্কার, তারপরে ভাওয়াল প্র্যাকটিস, তারপরে সা বলতে হবে। বলার পরে মন্দ্র সপ্তকের প্র্যাকটিসটা করতে হবে। তাহলে মন্দ্র সপ্তকের প্র্যাকটিসটা দেখানো হয়নি, এবার আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কিভাবে হবে? তোমাদের যার যতটা রেঞ্জ অনুযায়ী গলা যাবে, স্বাভাবিকভাবে গলা যাবে, সে ততটা যাবে। তবে এই নয় যে মা গা, মন্দ্র সপ্তকের মা গা পর্যন্ত প্রথমেই চলে এলে, তা নয়। কীরকম না, তোমার যদি ধা পর্যন্ত আসে, মিনিমাম আসতে হবে পা পর্যন্ত। হ্যাঁ, তাহলে কীরকম, আমরা ধীরে ধীরে আসবো, একবারে পাতে আসবো না। তাহলে কীরকম হবে? সা রে, সরি, সা নি ধা নি সা। আমি এখানে তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ সময় কম। আর তোমরা যে যার বাড়িতে একটা স্বরকে অনেকক্ষণ ধরে, যতক্ষণ দম থাকবে ততক্ষণ গাইতে থাকবে। বোঝা গেছে? সা নি ধা নি সা। আবার কারোর যদি না ধাতে মিলে, প্রথমে সা থেকে নি, তাহলে
সা নি সা। কিছুক্ষণ দুবার তিনবার এরকম করার পরে তারপরে আবার ধাতে আসবো। সা নি ধা নি সা। বোঝা গেছে? এগুলো অন্তত পক্ষে 5 বার করে করতেই হবে। সা নি ধা নি সা। ঠিক আছে, এবার আমি পাতে আসছি। সা নি ধা পা ধা নি সা। সা নি ধা পা ধা নি সা। এবার এগুলো আকার দিয়ে গাইতে হবে। আ আর আকার দিয়ে গাওয়ার সময় এই যে ধাক্কা আ, এই যে ধাক্কা, এই ধাক্কাটা আনতে হবে। বুঝে গেছে? এই ধাক্কাটাই, এই খাঁজটা যেন বসে। আ এবার আমি ধাতে আসছি। আ আচ্ছা, আমি এবার পাতে আসছি। আ বোঝা গেছে? তাহলে আজকে আমি স্বরের এবং মন্দ্র সপ্তক এবং আরোহ অবরোহ নিয়ে তোমাদের বোঝাতে পারলাম। আজ এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গান গাও, খুশি থাকো। নমস্কার।